আচমকা রাজ্যপাল সিবি আনন্দ বোসের এই পদত্যাগ কোনো কিছুর ইঙ্গিত বহন করে কি? কি মনে করছেন সাধারণ মানুষ? চলুন শুনে নি তারা কি মনে করেন। ও তো বদমাইশি করে এখন মমতাকে হারানোর জন্যে। মমতাকে হারাবে বলে এই উদ্দেশ্য। হারানোর সম্পর্ক তো অবশ্যই আছে। রাজ্যপাল তো পুরো বিজেপির ক্যাডার একেবারে, সেই কারণেই আমাদের এই মতবাদ। তো এটা আমার উনি কী ভেবে করেছেন জানি না, তবে এটা সঠিক হয়নি। এটা হবার নয়, সেই পরিস্থিতি তৈরিও হয়নি। রাষ্ট্রপতি শাসন বললেই তো আর হয়ে যায় না, সেই পরিস্থিতি তৈরি হয়নি। এটা রাজ্যপাল এখন সেটা কেন্দ্রও বুঝবে, রাজ্যও বুঝবে কী সিদ্ধান্ত নেবে। এটা তো পলিটিক্স, ভিতরে পলিটিক্স চলছে সব। তা পলিটিক্স তো বটেই, তো নিজের ইচ্ছাতে কি পদত্যাগ করে? তো ভিতরে নিশ্চয়ই কোনো কারণ আছে, কোনো প্রেশার আছে, তাই এই আর কি। যাদের স্বার্থের ব্যাঘাত ঘটাচ্ছেন উনি যাদের স্বার্থের ব্যাঘাত ঘটাচ্ছেন তার জন্য অন্যকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি দিল্লি থেকে ইঙ্গিত করছি। অবশ্যই দিল্লি ছাড়া আপনি কিছু করতে পারেন, ঠিক আছে, হতে পারে, অসম্ভব কিছু না। রাজ্যপালের পোস্টটাই তো একটা রাজনৈতিক পোস্ট। আমরা যদিও ওটা একটা আনুষ্ঠানিক পোস্ট বলা হয়, কিন্তু রাজনীতির বাইরে তো নয় ওটা। এবং সবচাইতে ভারতবর্ষের উল্লেখযোগ্য বিষয় হয়ে থাকে যখন রাজ্যপাল পদত্যাগ করে বা রাষ্ট্রপতির এরকম কোনো জায়গাটা হয়, সেটা একটা এর পেছনে একটা বিশাল কোনো উদ্দেশ্য থাকে। অবশ্যই আছে। দেখুন, বাংলার পরিস্থিতি রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে, সেটা তো অনেক দিন ধরেই শুনছি। ওয়েট অ্যান্ড সি। অবশ্যই এসআইআর ইস্যুতে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তো তৈরি হয়েই আছে, সেক্ষেত্রে নিশ্চয়ই কিছু চিন্তাভাবনা করা হচ্ছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্র সরকারের ব্যাপার। নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে, ওই জন্যই এটা করেছে। আমাদের সাধারণ মানুষের পক্ষে সেটা কি বলা সম্ভব? এখন রাজনৈতিক ব্যাপারটা নিয়ে আমার ঠিক অতটা ইয়ে নেই, তবে আমার তো মনে হয় না এখন রাষ্ট্রপতি শাসন হবে, কারণ ঠিকই আছে তো ওয়েস্ট বেঙ্গল। পদত্যাগ ওনার এখন পার্সোনাল কোনো ম্যাটার আছে কিনা আমার জানা নেই। দিল্লির প্রেশার হলেও হতে পারে। রাজনৈতিক ব্যাপার সব কিছু যা অবস্থা চলছে, মানে কেউই ঠিক না, রাজ্যে সেন্ট্রালে কেউই সবই একই চলছে, ডেঞ্জারাস অবস্থা। ওটা তো একটা কনস্টিটিউশনাল পোস্ট, ওটা তো আর ঠিক মানে ইলেক্টেড কোনো পোস্ট নয়। ওটাতে মনে হয় না খুব কিছু তফাৎ হবে। নিশ্চয়ই রাজ্যপালকে তো দিল্লি থেকেই পাঠানো হয়, প্রাইম মিনিস্টারের রেকমেন্ডেশনে, মানে ক্যাবিনেট মিনিস্ট্রির রেকমেন্ডেশনে হয়। দিল্লিরই কোনো মুভ হবে। RN রবি হতে পারে। রাজ্যপালের খুব ফর্মাল ভূমিকা, যে কোনো স্টেটে রাজ্যপালের খুব ফর্মাল একটা ভূমিকা থাকে, তার বেশি কিছু নয়। সেরকমই ব্যাপারটা, সেরকমই। RN রবিও ওদেরই মতাদর্শের একজন লোক, যাকে তামিলনাড়ুর যাকে করা হয়েছে অ্যাক্টিং গভর্নর, সেও ওই মতবাদেরই বিশ্বাসী। রাজ্যপাল সিবি আনন্দ বোসের এই আচমকা পদত্যাগ এবং এই মুহূর্তে রাজ্যে এসআইআর নিয়ে যে পরিস্থিতি, সব মিলিয়ে নতুন কি কোনো সমীকরণ? চলুন দেখে নিই একটি বিশেষ প্রতিবেদন। বৃহস্পতিবার সন্ধ্যায় আসে রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের খবর। বৃহস্পতিবার বিকালে দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে আনন্দ বোস। মেয়াদ শেষ হবার আগেই পদত্যাগ করেছেন রাজ্যপাল। তবে কি কারণে এই হঠকারী সিদ্ধান্ত, তা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা যাচ্ছে অস্থায়ীভাবে রাজ্যপাল পদে আসীন হয়েছেন RN রবি। তবে কেন্দ্রের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি এক্সে লিখেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন যে শ্রী RN রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে। তিনি এই বিষয়ে প্রতিষ্ঠিত রীতি অনুসারে কখনো আমার সঙ্গে পরামর্শ করেননি। এই ধরনের কর্মকাণ্ড ভারতের সংবিধানের চেতনাকে ক্ষুণ্ণ করে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত হানে। কেন্দ্রকে অবশ্যই যুক্তরাষ্ট্রীয়তার নীতিগুলিকে সম্মান করতে হবে এবং গণতান্ত্রিক রীতিনীতি এবং রাজ্যগুলির মর্যাদা ক্ষুণ্ণ করে এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। RN রবি অর্থাৎ রবীন্দ্র নারায়ণ রবি হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং প্রাক্তন IPS আধিকারিক। 2021 সালে তামিলনাড়ুর 15তম রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করেন তিনি। ইতিপূর্বে নাগাল্যান্ড এবং মেঘালয়ের রাজ্যপাল হিসাবেও দায়িত্ব পালন করেছেন। বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ করে রাজ্যপালের পদত্যাগ এবং অস্থায়ীভাবে তামিলনাড়ুর রাজ্যপালের ক্ষমতা গ্রহণ নতুন কি রাজনৈতিক সমীকরণ তৈরি করে, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।
নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলা রাস্তাতে অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় ধর্মতলায় ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দিন রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগে শুক্রবার দিন ধর্মতলায় ধর্নায় বসেছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে ধর্না, তাতে কি নির্বাচন কমিশন কি কোথাও প্রভাবিত হবে বা চাপ বাড়াতে চাইছেন তিনি, নাকি ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্ট্রিট ফাইটার ইমেজ সেটাকে আবার নতুন করে শান দিতে চাইছেন তিনি? কারণ ২০০৬-এ সিঙ্গুরের যে আন্দোলন, সেই আন্দোলনে রাজ্যের পালাবদল ঘটেছিল। তখন রাজ্যের বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওই ধর্মতলায় ২৬ দিনের অনশন করেছিলেন। রাজনৈতিক মহল মনে করছে যে তাহলে সেই যে স্ট্রিট ফাইটার ইমেজ মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই অস্ত্রে তিনি আবার শান দিচ্ছেন। ঠিক এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। এই মুহূর্তে স্টুডিও উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কবাবু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। রবিবার দিন রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছেন। তার আগে শুক্রবার দিনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্মতলায় ধর্নায় বসলেন এসআইআরের বিরুদ্ধে, এবং তিনি যে স্ট্রিট ফাইটার সেই ইমেজটা কি কাজে লাগাতে চাইছে আবার ভোটের আগে? তাহলে ধর্মতলা কেন বেছে নিলেন? কারণ যে সিঙ্গুরের জন্য ধর্নায় তিনি বসেছিলেন, সেই সিঙ্গুরের পর পরিবর্তন এসেছিল, সেই ধর্নায় আবার সেই ধর্মতলায় ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর বিরোধী আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন এবং সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। উনি এসআইআর বন্ধ করতে চেয়েছিলেন, বন্ধ হয়নি। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এসআইআর এর ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা তারা মানবে না। ২০২৫ সালের ভোটার তালিকা দিয়ে ভোট করতে চেয়েছিলেন, সেটাও খারিজ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সুপ্রিম কোর্টের দরজায় যাওয়ায় এবং নির্বাচন কমিশনকে কার্যত সন্দেহের চোখে দেখায় সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছিল যে বিচার বিভাগের আধিকারিকদের এই বিষয়টায় কাজে যুক্ত করতে। এই অবস্থান, এই ধর্ণা তো সুপ্রিম কোর্টের বিরুদ্ধে। এই যে বিচার বিভাগীয় আধিকারিকরা যুক্ত হয়েছেন, এটা সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে করেছে। কারণ নির্বাচন কমিশন যখন বলল যে আমাদের তালিকা পাঠানো, অফিসারদের তালিকা, যে তালিকা পাঠালো তাতে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই নেই। কেউ ইউডি ক্লার্ক প্রমোশন পেয়ে এখন তো বি পদমর্যাদাভুক্ত অফিসারদের বেতন পান, ভাতা পান, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের কোনো ক্ষমতা নেই। ১ বছর ধরে নির্বাচন কমিশন ১,০০০ জন ডেটা এন্ট্রি অপারেটর চেয়েছিল, উনি দেননি। পদে পদে অসহযোগিতা করেছেন। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হলো এবং কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্ট অনুরোধ করলো। তিনি জুডিশিয়াল সার্ভিসের অফিসারদের নামালেন, জেলা জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ, ৫০০ জনের উপরে কাজ করছে। ৯-১০ তারিখে আরও ২০০ জন বাইরের রাজ্য থেকে আসবেন, তাদের প্রশিক্ষণ দিতে হবে, তাদের লগ ইন আইডি ক্রিয়েট করতে হবে। এটা করতে করতে ৭ দিন লেগে যাবে। এখনো পর্যন্ত ৬০ লাখের মধ্যে তার ১ কাজ শেষ হয়েছে, ৫৫ লক্ষ বাকি। এটা তো হতোই না। বহু নথি ইয়ারও ওরা আপলোড করেনি, ইচ্ছা করে করেনি। তালে গোলে শেষ মুহূর্তে এগুলোকে আপলোড করে দেওয়ার চেষ্টা হয়েছিল, যাতে সব কিছু এর মধ্যে ঢুকে যায়, সবার নাম ভোটার তালিকায় আসে। সেটা হয়নি। মাইক্রো অবজারভাররা ধরে ফেলেছেন, কমিশন ধরে ফেলেছে। খবরের কাগজের কাটিং এইসবও দেওয়া হয়েছিল নথি হিসাবে। তার পরিণতিতে যা হয় তাই হয়েছে। এখন তো নির্বাচন কমিশনকে দোষারোপ করে কোনো লাভ নেই। এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছেন এই রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রী। উনি যতই চেঁচান, যতই অবস্থান করুন, করতেই পারেন। ওখানে তো সার্কাস হবে, কিছুক্ষণ বাদে গান বাজনা হবে, দিদিমণি মাঝে মধ্যে মাইক নিয়ে বলবেন, ওসবে কিছু এসে জানা। লোকে ওনার নাটকটা ধরে ফেলেছে। লোকে একটা জিনিস স্পষ্ট, এসআইআর এর আতঙ্কে দিদিমণি ভুগছে। কারণ তার মনে হয়েছে এখনই যা বাদ গেছে তাতেই শিরে সংক্রান্তি। এই ৬০ লক্ষের মধ্যে যদি আরও ৩০ লক্ষ বাদ যায়, একেবারে চতুর্থবারের মতো ক্ষমতায় আসার স্বপ্ন ধূলিসাৎ হবে। তাই তিনি এইসব নাটক করছেন। এবারে মানে প্রশ্ন হচ্ছে যে উনি কার বিরুদ্ধেই বা আবার ধর্ণা দিচ্ছেন? সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে দিচ্ছেন। এই ৬০ লক্ষের নিষ্পত্তি সুপ্রিম কোর্ট বলেছে যে বিচার বিভাগীয় আধিকারিকরা করবে। কবের মধ্যে শেষ করতে হবে সেটা আদালত কোনো সময়সীমা দেয়নি। এবং এই জুডিশিয়াল সার্ভিসের আধিকারিকদের ইয়ারোদের মতো প্রভাবিতও করতে পারছেন না।
উনি চেষ্টা সর্বতভাবে করেছেন, কোনো চেষ্টা ওনার ফলপ্রসূ হবে না। ধর্মতলায় বসলেন, যেখানে সিঙ্গুরের জন্য উনি প্রতিবাদে ধর্নায় বসেছেন, সেই ধর্মতলায়। তাহলে কি কোথাও কি 26-এর আগে আবার স্ট্রিট ফাইটার মমতা বন্দ্যোপাধ্যায় ইমেজটাকে? ওনার ইমেজ কি পশ্চিমবঙ্গের মানুষ জানে। ওনার 15 বছরের জমানায় শিক্ষকদের চাকরি চুরি হয়েছে, তোষণ হয়েছে, পার্থ মানিক বালু জেলে গেছে, এসব তো আমরা দেখেছি। উনি আবার কি নতুন করে বাংলার মানুষকে বোকা বানাবেন? 15 বছর ধরে বাংলার মানুষকে অনেক বোকা বানিয়েছেন। এবার আর বাংলার মানুষ ওনার কোনো ছলচাতুরিতে, কোনো নাটকে, ভাঙা পায়ের খেলাতে আর বোকা বলবেন না। আমি এই প্রশ্নটা সব আসতে চাইছিলাম যে আমি 21-এর আগে আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙা পা নিয়ে সারা বাংলা চষে বেরিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে আহত বাঘিনী বেশি ভয়ঙ্কর। এবারও কিছু একটা করবেন, খেলা তো ওনার হাত থেকে বেরিয়ে গেছে, মরিয়া হয়ে কিছু করবেন, কোনো নাটক উনি করবেন, সেটা ওনার কল্পনাতেই আছে। আইপ্যাকের মস্তিষ্ক প্রসূত কোনো নাটক করবেন। তবে সবাই ধরে ফেলেছে ভোট আসলেই তিনি নাটক করেন, এটা একটা নাটক, আরও কিছু নাটক করবেন। বিজেপি কটাকা করে বলছে আগে উনি ডান পা ভেঙে ভোট চেয়েছিলেন 21-এ, 26-এ বাঁ পা ভেঙে ভোট চাইলেও পাবেন। সেটা বিজেপির কটাক্ষ তাই বলতে পারবো না, নাটক করা দিদিমণির স্বভাবে আছে, নিশ্চয়ই নতুন কোনো নাটক তিনি মঞ্চস্থ করবেন। বেশ, যখন রাজ্যে এসআইআর নিয়ে পরিস্থিতি একটু গরম বলে মনে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের যা অভিযোগ, তার পাশাপাশি নতুন বেঞ্চ আসছে, ফুল বেঞ্চ আসছে রবিবার দিনকে, তার মাঝখানে আচমকাই রাজ্যপাল সিবি আনন্দ বোসের পদত্যাগ। রাজ্যপাল সিবি আনন্দ বোস কোনো কাজের নন। উনি এই সরকারের সঙ্গে কম্প্রোমাইজ করে চলছিলেন। ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে বহু প্রশ্ন উঠেছে। ওনাকে আগেই সরিয়ে দেওয়ার কথা ছিল, সিদ্ধান্তটা হয়ে গেছিল, তারিখটা এই সময় ঘোষণা করা হলো। উনি যা বলতেন তা করতেন না, যা করতেন তা বলতেন না। এবং এটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে সুসংবাদ। এই ধরনের মানুষকে লোকভবনে রাখা উচিত নয়। যার নিজের সততা এবং ইন্টিগ্রিটি নেই, তিনি কি করে রাজভবনে আসীন হবেন? আর একটু আগে সিদ্ধান্তটা নিলে পশ্চিমবঙ্গের মানুষ সাপ ছেড়ে বাঁচত। অবশেষে সঠিক সিদ্ধান্ত হয়েছে, এই ভদ্রলোককে বিতাড়ন করা হয়েছে। বেশ দাদা, এইবারে কিন্তু তৃণমূল কংগ্রেস অভিযোগ যেটা করছে যে রাজ্যপালের এই যে পদত্যাগ আচমকা, এর মধ্যে তারা অন্য সমীকরণ করছে। তাহলে কি রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে বাংলার না, ভোট পরিস্থিতি? যদি না হয় তো রাষ্ট্রপতি শাসন হবে। 60 লক্ষ লোককে বাদ দিয়ে ভোটটা হবে কি করে? সুপ্রিম কোর্টের 10 তারিখে শুনানি আছে, আদালত বলুক এই সংকট থেকে নিরসনের উপায় কি। সবাই তো বলছে একজন এই 60 লক্ষকে বাদ দিয়ে ভোট করা যায় না। সবাই যখন বলছে, আদালতেও নিশ্চয়ই তারা সবাই বলবে, কমিশনার তাদের বক্তব্য জানাবে, তারপরে একটা সিদ্ধান্ত হবে। যদি দেখা যায় যে আগামী 3-4 সপ্তাহের মধ্যে এই কাজটা সম্পূর্ণ হচ্ছে না, সম্পূর্ণ না হওয়ার সম্ভাবনাই বেশি, এটা 2.5-3 মাসের কাজ, তাহলে অটোমেটিক্যালি ভোট পিছিয়ে যাবে, রাষ্ট্রপতি শাসন জারি হবে। এবং সেক্ষেত্রে নতুন রাজ্যপাল RN রবি কার্যকরী ভূমিকা পালন করবেন। তিনি ইন্টেলিজেন্স ব্যুরোতে কাজ করেছেন, ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, দুধে পুলিশ কর্তা। এই আনন্দ বোসের মতো তার ব্যক্তিগত কোনো স্খলনের কোথাও কোনো শোনা যায়নি। খুব ভালো, দিদিমণি তো চিন্তিত হবেনি। এই ভদ্রলোককে সামনে রেখে তিনি যে ওনাকে ম্যানেজ করতে পারতেন, এবার সেটা পাবেন না। না, নির্বাচনের কাজে কি কোথাও কি প্রভাব পড়তে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু চাপ সৃষ্টি করছে, ধর্নায় বসছে। ওনাকে কেউ কোনো গুরুত্ব দেয় না। উনি ধর্না অনন্তকাল ধরে করতে পারেন, SIRও আটকাবে না। নির্বাচন কমিশন ঠিক করবে কখন হবে। যদি 60 লক্ষ ভোটারের ভাগ্যের নিষ্পত্তি পুরোটা হলো না, কমিশন ভোট ঘোষণা করে দিল, আদালতের কাছে কেউ যেতেই পারে সুরাহা চাইতে। আদালত যা বলবে তা হবে। মুখ্যমন্ত্রীর হাতে কিছু নেই, উনি ড্রামা করছেন। আসলে চুরি ডাকাতি থেকে নজর ঘোরাবার জন্য SIRকে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছেন, আর কিচ্ছু না। সিঙ্গুরের সঙ্গে 26 দিন অনশন করেছিলেন। সিঙ্গুরের সময়টা অন্য ছিল, এখন সময়টা অন্য। তখন তিনি বিরোধী নেত্রী, এখন মুখ্যমন্ত্রী, সব দায়ভার তাকে নিতে হবে। উনি অনন্তকাল ওখানে অনশন করতে পারেন, ধর্ণা দিতে পারেন, যা খুশি করতে পারেন। নো SIR, নো ভোট। না, 60 লক্ষটা তো পরের ব্যাপার, কিন্তু তৃণমূল আজকে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে মানে ধর্নামঞ্চ থেকে বলছেন, 64 লোকে ইতিমধ্যে বাদ পড়েছে। তার মধ্যে তো 22-23 জনকে উনি তো সবাই এনেছেন, যেটা কমিশন বলছে মৃত, কিন্তু তারা জীবিত, তাদেরকে সবাই এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওরকম তো হতেই পারে, এত বড় একটা টাস্ক
কয়েকজন এদিক ওদিক হতে পারে, সে নাম উঠে যাবে, কোনো অসুবিধা নেই। এতে প্রমাণিত হয় না যে প্রক্রিয়াটা গলত, প্রক্রিয়াটা সঠিক। এত প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে কমিশন কাজ করেছে, কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে, সেগুলো শুধরে নেওয়া যাবে, ওতে কিছু বেশি হয় না। দাদা একদম শেষ, একটা পোস্টের লোভ আমি সামলাতেই পারছি না। হুম। কালকে আমরা দেখলাম যে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের 4 জন, যারা রাজ্যসভার পদপ্রার্থী দিয়েছেন। কিন্তু তার মধ্যে যে তৃণমূল কংগ্রেস বারবার বাঙালি অস্মিতা বলে চিৎকার করছে, সেই তাদের প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে 2 জন বাঙালি নয়। হ্যাঁ, এ তো ওরা লোকসভাতেও করেছিল। গুজরাট থেকে ইউসুফ পাঠান, বিহার থেকে শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, এবার রাজীব কুমার আর ওই ভদ্রমহিলা মানিকা গুরুস্বামী, তেলেঙ্গানার মানুষ। ওদের বাঙালি প্রেম, বাংলা অস্মিতা, এগুলো হচ্ছে লোক দেখানো, মানুষকে বিপথে চালনা করা। হ্যাঁ, ওসব ভোট কুড়ানোর জন্য করা। কোথাও বাঙালি আক্রান্ত হচ্ছে না, বাংলা ভাষাও আক্রান্ত হচ্ছে না, বরঞ্চ মুখ্যমন্ত্রী বাংলা ভাষার প্রতি যথাযথ মর্যাদা প্রকাশ করেন না, এমন এমন শব্দের তিনি চয়ন করেন এবং সেগুলো অনর্গল বলতে থাকেন, যেগুলো সম্ভবত বাংলা ব্যাকরণও অনুমোদন করে না। তাহলে বাংলা ভাষার লাঞ্ছনা কাদের হাতে হচ্ছে বা কার হাতে হচ্ছে, সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানেন। আর বাঙালি অবাঙালি এসব দিদিমণি বলেন, এসবের কোনো বাস্তব ভিত্তি নেই। একদম শেষ প্রশ্ন দাদা, কালকে দেখলাম যে রাহুল সিনহা তিনি বলছেন যে সারদা মামলায় সিবিআইয়ের কাছে যে তথ্য আছে তার থেকে বেশি তো রাজীব কুমারের কাছে আছে, তাই দিদি ওকে পুরস্কার দিলেন। রাজীব কুমার সঙ্গে দিদিমণির আস্থার সম্পর্ক ছিল, মাঝে টোল খেয়েছিল, সেই জন্য মেসিকাণ্ডে রাজীব কুমারের বিরুদ্ধে শোকজ করা হয়েছিল। আবার রাজীব কুমারকে দিদিমণি তার বৃত্তের বাইরেও রাখতে চান না, রাজীব কুমার অ্যাডভাইজার হতে চাননি, সেই জন্য হয়তো শেষ পর্যন্ত রাজ্যসভার মনোনয়ন তিনি পেয়েছেন। দিদিমণি তার ঘনিষ্ঠ বৃত্তের কোনো সিনিয়র আধিকারিকদের তার থেকে দূরে সরাতে চান না, সেই জন্য রিটায়ারমেন্টের পরে তাদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করে। কোয়েল মল্লিককে যে করা হলো এর সমীকরণটা যদি বলেন। কোনো আছে টলিউডের সঙ্গে ওনার দিদিমণির সম্পর্ক, রঞ্জিত মল্লিকের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, সেই জন্য করেছেন। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।